৭১ ইস্যু সমাধানে প্রস্তুত পাকিস্তান, আশ্বাস ইসহাক দারের। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। আমলাদের দৌরাত্মে অসহায় উপদেষ্টারাও। মন্তব্য মির্জা ফখরুলের। নিয়মিত নির্বাচন ও জবাবদিহি নিশ্চিতে জোর। আগামী নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব। বাতিল হবে কেন্দ্রের ভোট, হুঁশিয়ারি সিইসির। ডাকসু নির্বাচনে আচরণবিধি ভাঙার অভিযোগ ছাত্র শিবিরের। অংশীজনদের সহযোগিতা চাইলেন উপাচার্য। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। ৭১ ইস্যু সমাধানে প্রস্তুত পাকিস্তান। এনসিপিকে এমন আশ্বাস দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে পাকিস্তান দূতাবাসে বৈঠক শেষে একথা জানান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আর এনসিপি সদস্য সচিব আখতার হোসেন জানান, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের অনেক জায়গা আছে, তবে কোনো আধিপত্যবাদ থাকবে না। এছাড়া জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করেন ইসহাক দার। পরে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। সন্ধ্যা ৬টার পর ইসহাক দার বৈঠক করেন বিএনপির সাথে। ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। দে উইল প্রেস, তারা একটা প্রেস মিট করবেন। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরো সম্পর্ক বৃদ্ধি করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরো কিভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায়। বিস্তারিত জানাতে পাকিস্তান দূতাবাসের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ইতোমধ্যে তো এনসিপি আর জামাতের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর কি জানা গেছে, আর বিএনপির বৈঠকটি কখন নাগাদ শেষ হবে? জি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে কিন্তু আজকে এরই মধ্যেই 3টি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিএনপির বৈঠকটি কিন্তু চলছে। আজকে দুপুর 2টা নাগাদ যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান, এরপরেই পাকিস্তানের দূতাবাসে আসেন। আসার পরে কিন্তু এখন পর্যন্ত যে বৈঠকটি চলছে, আমরা দেখেছি প্রথমে হচ্ছে এনসিপির সাথে বৈঠক চলেছিল এবং এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দল মূলত আজকের এই বৈঠকে অংশ নিয়েছে এবং বৈঠকে এরপরে অংশ নিয়েছিল জামাতের 5 সদস্যের প্রতিনিধি দল এবং এরপরে বিএনপির 6 সদস্যের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে অংশ নেওয়ার কথা আমরা এর মধ্যে জানতে পেরেছি। এখনো বিএনপির সাথে বৈঠকটি চলছে বলে সর্বশেষ জানতে পেরেছি। এর মধ্যে এনসিপির সাথে বৈঠকে যেটি আলোচনায় বৈঠক শেষে আমাদেরকে যেটি জানিয়েছেন, মূলত ৭১ ইস্যুতে যেসব অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে সেসব বিষয়ে পাকিস্তান সমাধানের প্রস্তুত, এমনটাই এনসিপিকে জানিয়েছে এবং সেই জন্য তারা এই মুহূর্তে রেডি আছে। এইসব বিষয়ে কিন্তু এনসিপিকে জানিয়েছে। তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিষয়গুলো তুলে এনেছেন। এছাড়া আঞ্চলিক বাণিজ্য সহ আরো বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। সেই সাথে এর পরপরই আমরা দেখেছি জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল, মূলত জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের সহ এবং জামাতের সেক্রেটারি জেনারেল এবং আরো 3 সদস্য, মোট হচ্ছে 5 সদস্যের প্রতিনিধি দল জামায়াতে প্রবেশ করেছিল মূলত আজকের এই বৈঠকে এবং তার পরপরই তারা আধা ঘন্টার মতো বৈঠক শেষে বেরিয়ে যেটি জানিয়েছেন, মূলত দুদেশের আঞ্চলিক সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ক বৈঠকে আলোচনা হয়েছে। সেই সাথে সার্ককে কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং ফিলিস্তিন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সাথে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে জামায়াতকে প্রশ্ন করা হয়েছিল যে ৭১ ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা। সেই ক্ষেত্রে মূলত জানিয়েছে যে ৭১ ইস্যুটি আসলে রাষ্ট্রীয়ভাবে সমাধান হওয়া উচিত, সেই বিষয়টি সেভাবেই আসা উচিত বলে তারা জানিয়েছেন। এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ। বিএনপির সাথে বৈঠক চলছে, বৈঠকের পরে বিএনপির সাথে কি বিষয় আলোচনা হয়েছে সেসব বিষয়ে জানা যাবে। এই ছিল আমার কাছে সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। আমলাদের দৌরাত্মের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই হয়ে যাবে।
এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য, হাসিনার পতনে মানুষের মনে যে প্রত্যাশা জন্মেছে তা না বুঝলে কোনো দল রাজনীতি করতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপির নিপীড়িত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নিয়মিত নির্বাচন ও জবাবদিহি নিশ্চিতে জোর দেন। আমলাদের দৌরাত্বের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেন তিনি। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানিয়ে পরে আমার অনেক কথা বলবেন। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়। এদিকে প্রেস ক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গুটি কয়েক তরুণের বক্তব্য দেশের কোটি কোটি তরুণের বক্তব্য নয়। সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই প্রক্রিয়া সফল হয়ে যাবে। উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে, যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করছে, তাদেরকে সেই সত্য উপলব্ধি করতে হবে। সেগুনবাগিচায় আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্ত সাংবাদিকতা না থাকলে দেশে গণতন্ত্র কাজ করবে না। মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল, সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে তারাও কিন্তু ব্যবসা করতে পারেনি। এসব অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সমালোচনাও করেন বিএনপি নেতারা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র দখল সহ যে কোনো অপতৎপরতায় দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগের মতো ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই বা অস্ত্রবাজি করে নির্বাচনে জয়ের আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সকালে রাজশাহীতে ইসি কর্মকর্তাদের সাথে এক সভায় এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে উল্লেখ করে এএমএম নাসির উদ্দিন বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কে জড়াবে না কমিশন। এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। যদি আইন পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে জানান সিইসি। আগের মতো কেন্দ্র ও ব্যালট বাক্স দখল বা অস্ত্রবাজি করে জয়ের স্বপ্ন দেখে লাভ নেই বলেন তিনি। দখলের চেষ্টা হলে কেন্দ্রের ফলাফল বাতিল হবে সাফ জানান সিইসি। কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে। গুজব ও অপপ্রচার রোধে সামাজিক মাধ্যমের তথ্য নিশ্চিত না হয়ে শেয়ার না করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগারে কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র সরকার প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। অবৈধ অস্ত্র উদ্ধার চলমান প্রক্রিয়া উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন
নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তবে জনগণ পিআর পদ্ধতি বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কিছু দল পিআর ও সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত চায় বলেও অভিযোগ রুহুল কবির রিজভীর। এই পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না, দলীয় প্রতীকে ভোট দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন রিজভী। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতা টেন্ডারবাজি, জায়গা দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। তারা যেন বিএনপিতে স্থান না পায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ভাই পিআর পদ্ধতি কি কোন জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে, না সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষকে বলতে পারবে? এটা তো কোনো ইয়ে নাই, এটা তো কোনো দৃষ্টান্ত নেই, এটা এর আগে কখনো ব্যবহার করা হয় না। সংসদ নির্বাচনে 6.5 লাখ আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে কাজ করবেন। নতুন 1,80,000 সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা জানান তিনি। মহাপরিচালক বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাহিনীকে শক্তিশালী করতে সব সদস্যের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি ভঙ্গের এবং প্রশাসনের একপেশে আচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোনো ধরনের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। এদিকে ত্রুটিপূর্ণ তথ্যের কারণে মনোনয়ন স্থগিত হওয়া 47 প্রার্থীর মধ্যে 34 জন আপিল করেছেন। ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা পুনর্বিবেচনার জন্য আপিল আবেদন করেছেন। আগামী 24 আগস্ট আপিলের নিষ্পত্তি করে প্রার্থীরা প্রার্থিতা ফেরত পাবেন কিনা তা জানিয়ে দেবে কমিশন। এছাড়া যেসব প্রার্থীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ পাওয়া যাবে তাদের প্রার্থিতা নিয়েও সিদ্ধান্ত নেবে আপিল নিষ্পত্তি কমিটি। আমরা এই পর্যন্ত যাদের মনোনয়নপত্রগুলো আমরা স্থগিত করে রেখেছিলাম এর ভিতরে টোটাল ছিল 47 জন। আজকে তো লাস্ট ডেট ছিল আপিলের, এই পর্যন্ত 34 জন তাদের মনোনয়নপত্রগুলো ফেরত পাওয়ার জন্য আপিল করেছে। ফর্মালি কোনো লিখিত অভিযোগ পাইনি, হয়তো আপনাদের মাধ্যমে টুকটাক অভিযোগ পাচ্ছি। আমরা এরপরেও সতর্ক করার জন্য আমরা আবার বিজ্ঞপ্তি দিচ্ছি। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় 4.5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সকাল 8:10 বিমানবন্দর স্টেশন এলাকার কাছে লাইনচ্যুত হয় ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি। এতে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনটির সামনের অংশ কমলাপুরে এবং পেছনের অংশ নেওয়া হয় টঙ্গীতে। প্রায় 3.5 ঘন্টা পর ঘটনাস্থলে আসে উদ্ধারকারী ট্রেন। লাইনচ্যুত হওয়া বগিটিকে সরিয়ে নেওয়া হলে বেলা 1:50 দিকে লাইনটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার ফলে দেরিতে ঢাকায় পৌঁছায় কয়েকটি ট্রেন। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে তিতাস কমিউটার, অগ্নিবীণা সহ বেশ কয়েকটি ট্রেন। 9:45 এয়ারপোর্ট ট্রেন আসার কথা ছিল তিতাস কমিউটার, কিন্তু এখন বাজে প্রায় 12:45, এখনো তিতাস ট্রেন আসে নাই। এমন ইমার্জেন্সি একটা কাজ থাকতে পারে সবারই, এতগুলি যাত্রী সবাই হ্যারাসমেন্ট। আমরা এতজন মানুষ হ্যারাসমেন্ট হলে রেলওয়ের আমাদেরকে কি কর্তৃপক্ষ দেখলো? সিলেটের ট্রেন ছিল 11:38,
প্রায় এখন বাঁচতেছে 1:50। একটা মানুষের ভোগান্তি, এত ভোগান্তি। কাউন্টারে গেছে কুম্বালা আইবার করতে পারে না। আমি বললাম যে কালনি টিকেট করার সময় কালনি টিকেট নাই। বিকেলের পর থেকে শিডিউল বিপর্যয় কেটে স্বাভাবিক হয় ট্রেন যাত্রা। ঢাকা থেকে যেই গাড়িগুলি ছাড়বে এই গাড়িগুলি আসলে এই সমস্যার আগেই ঢাকা চলে গেছে সব গাড়িগুলি ভরে, বুঝছে? ওইগুলি চালাইতে আমাদের কোনো সমস্যা নাই। এটা আপনার আপ লাইন দিয়ে গেছে সব গাড়ি। ওই ডাউন লাইনের কিছু গাড়ি কিছুটা বিলম্ব হয়েছে ওই দুর্ঘটনার কারণে আর কি। এদিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো হওয়ার পরও পরিকল্পনার অভাবে যানজটে বছরে $650 কোটি ক্ষতি হচ্ছে। ঢাকার উপর চাপ কমাতে সরকারের কোনো টেকসই পরিকল্পনা নেই। শনিবার রাজধানীতে ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব অভিযোগ উঠে এসেছে। তবে পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার নানা উদ্যোগ নিলেও বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। ঢাকার বিকেন্দ্রীকরণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর উন্নয়ন নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা বলেন, দ্রুত নগরায়নের ফলে রাজধানী ঢাকা মারাত্মক চাপের মুখে পড়েছে। যানজটের কারণে প্রতিদিন 140 কোটি টাকা সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ঢাকার ওপর চাপ কমাতে প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম বিকেন্দ্রীকরণে তাগিদ দেন তারা। যদিও বড় বড় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ও মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, তবুও ট্রাফিক কনজাকশনের কারণে প্রায় $6.5 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা প্রায় টাকায় 140 কোটি টাকার সমপরিমাণ। পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার নানা উদ্যোগ নিলেও বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গা সহ ঢাকার 4 ও বাইরে 63 নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরও 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব, তখন বলে আমাদেরকে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেন। নগরের টেকসই উন্নয়নে শুধু পরিকল্পনা নয়, জবাবদিহি ও স্বচ্ছতার ওপর জোর দেওয়ার আহ্বান পরিকল্পনাবিদদের। নাগরিক সুবিধা অনুপস্থিত আর তাকে সুবিধাবান করার ক্ষেত্রে এতটুকু ছবির পার্থক্য, এবং এটা করা যে অসম্ভব তা না, এটা করা অসম্ভব। শুধু প্রয়োজন এর জন্য পরিকল্পিত ইন্টারভেনশন, উৎসাহ এবং শাস্তি, প্রণোদনা এবং কঠোর অনুশাসনের মধ্যে আবদ্ধ করে তাকে নিয়ন্ত্রণ। রাজধানীকে বাসযোগ্য করতে বহুমুখী পরিবহন নেটওয়ার্ক, সবুজ অবকাঠামো এবং ডিজিটাল সংযোগ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।